বিবিএস পাস এবং বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর নবম অধ্যায় অ্যাকাউন্টিং অ্যাসপেক্ট অফ ভ্যালু অ্যাডেড ট্যাক্স বা ভ্যাট নিয়ে আলোচনা করব। কোনো পণ্যকে অন্য একটি ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করার ফলে পণ্যের মূল্য যে পরিমাণ বর্ধিত হয়, সেই বর্ধিত মূল্যের উপর জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্দিষ্ট হারে কর প্রদান করাকে মূল্য সংযোজন কর বা ভ্যাট বলা হয়। বাংলাদেশের প্রেক্ষাপটে 1991 সালের জুলাই মাস থেকে মূল্য সংযোজন কর ব্যবস্থা প্রবর্তন করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ভ্যাটের হার 15%। এই অধ্যায়ে আমরা ভ্যাট নির্ণয় এবং ভ্যাট সংক্রান্ত জাবেদা নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা ভ্যাট নির্ণয় নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত দুইভাবে ভ্যাট নির্ণয় করে থাকি। উৎপাদনকৃত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে ভ্যাট এবং আমদানিকৃত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয়ে ভ্যাট। শুরুতে আমরা উৎপাদনকৃত পণ্যের ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য নির্ণয়ে ভ্যাট নিয়ে আলোচনা করব। ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রে ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে ভ্যাট রেট গুণ করে আমরা ভ্যাটের পরিমাণ নির্ণয় করে থাকব। সুতরাং শুরুতে আমাদের ভ্যালু অ্যাডেড নির্ণয় করতে হবে। ভ্যালু অ্যাডেড নির্ণয় করব আমরা সেলস থেকে র ম্যাটেরিয়াল ইউজড বাদ দিয়ে। তাহলে সবার প্রথম আমাদের সেলস এবং র ম্যাটেরিয়াল ইউজড নির্ণয় করতে হবে। শুরুতে আমি সেলস এবং র ম্যাটেরিয়াল ইউজড নিয়ে আলোচনা করব। ওপেনিং স্টক অফ র ম্যাটেরিয়ালের সাথে পারচেজ অফ র ম্যাটেরিয়াল যোগ ক্লোজিং স্টক অফ র ম্যাটেরিয়াল বাদ দিলে আমরা যা পাবো সেটাকে আমরা র ম্যাটেরিয়াল ইউজড হিসাবে গণ্য করব। শুধু একটা কথা বলে রাখি, যদি এক্ষেত্রে আমরা ট্রেডিং বা ক্রয় পরিবহন পেয়ে থাকি তাহলে আমরা পারচেজ অফ র ম্যাটেরিয়ালের সাথে যোগ করব। যদি আমাদের পারচেজ রিটার্ন বা ক্রয় ফেরত থাকে তাহলে আমরা পারচেজ থেকে বাদ দিব। র ম্যাটেরিয়াল ইউজড-এর সাথে আমরা অল কাইন্ড অফ ডাইরেক্ট এক্সপেন্স অর্থাৎ সকল ধরনের প্রত্যক্ষ খরচ যোগ দিলে প্রাইম কস্ট পাবো। প্রাইম কস্টের সাথে আমরা ফ্যাক্টরি ওভারহেড যোগ করলে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট পাবো। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টের সাথে আমরা ওপেনিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস যোগ করব। ক্লোজিং স্টক অফ ওয়ার্ক ইন প্রসেস বাদ দিব এবং সেল অফ স্কার্প বাদ দিব। তাহলে আমরা কস্ট অফ প্রোডাকশন পাবো। কস্ট অফ প্রোডাকশনের সাথে ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস যোগ করব এবং ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বাদ দিব। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। কস্ট অফ গুডস সোল্ডের সাথে আমরা অপারেটিং এক্সপেন্স যোগ করব। অপারেটিং এক্সপেন্সকে আমরা সাধারণত দুইটি ভাগে ভাগ করব, অফিস ওভারহেড এবং সেলিং ওভারহেড। কস্ট অফ গুডস সোল্ডের সাথে অপারেটিং এক্সপেন্স যোগ করলে আমরা টোটাল কস্ট পাবো। সর্বশেষ আমরা টোটাল কস্টের সাথে নেট প্রফিট যোগ করব। নেট প্রফিট যোগ করলে যা পাবো সেটাকে আমরা সেলস বলে গণ্য করব। এক্ষেত্রে অঙ্ক করার সময় আমরা সাধারণত দুটো মূল্যের উপর নেট প্রফিট পেয়ে থাকবো। কখনো কখনো টোটাল কস্টের উপর নেট প্রফিট বের করতে বলবে, আবার কখনো কখনো বিক্রয় মূল্যের উপর নেট প্রফিট বের করতে বলবে। তো সেলস পাওয়ার পর আমরা যদি আবার একটু পেছনে ফেরত আসি, আমরা এক্ষেত্রে ভ্যাটটা কিভাবে নির্ণয় করব বলবো। ভ্যাট নির্ণয় করব ভ্যালু অ্যাডেড ট্যাক্সের সাথে ভ্যাট রেট গুণ করে, এবং ভ্যাট রেটের হার হচ্ছে সর্বদা 15%, যা নাকি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত। তো শুরুতে আমরা ভ্যালু অ্যাডেড বের করব। ইতিমধ্যে সেলস এবং র ম্যাটেরিয়াল লিস্ট কিভাবে বের করেছি সেটা নিয়ে আলোচনা করেছি। তাহলে সেলস থেকে র ম্যাটেরিয়াল লিস্ট বাদ দিলে পেয়ে যাব আমরা ভ্যালু অ্যাডেড। এক্সপোর্ট ইম্পোর্ট গুডস এর ক্ষেত্রে ভ্যাট নির্ণয়ের সূত্র হচ্ছে বেস ভ্যালু অফ ভ্যাট গুণন 15%। তাহলে শুরুতে আমাদের বেস ভ্যালু অফ ভ্যাট নির্ণয় করতে হবে। বেস ভ্যালু অফ ভ্যাট নির্ণয়ের ক্ষেত্রে আমরা
কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স চার্জ যোগ করব, যোগ করলে টোটাল সিএলএফ ভ্যালু পাবো। টোটাল সিএলএফ ভ্যালুর সাথে ল্যান্ডিং চার্জ যোগ করব, যোগ করলে অ্যাসেসেবল ভ্যালু পাবো। অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টম ডিউটি যোগ করলে আমরা সাব টোটাল পাবো। সাব টোটালের সাথে সাপ্লিমেন্টারি ডিউটি যোগ করলে আমরা পাবো বেস ভ্যালু। বেস ভ্যালু বের করার পর এই বেস ভ্যালুর সাথে আমরা ভ্যাটের রেট গুণ করলে যা পাবো সেটাকে আমরা ভ্যাট বলে গণ্য করব। নিয়ে আলোচনা শুরুর পূর্বে জাবেদা সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আগে আমরা আলোচনা করব। সর্বদা যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আমরা ভ্যাটকে ভিন্ন হিসাবমুক্ত করব। অন্য কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা অন্য কোনো আয় বা ব্যয়ের সাথে ভ্যাট সংক্রান্ত কোনো কিছু অন্তর্ভুক্ত থাকলে ভ্যাটটা আমরা ভিন্ন হিসাবমুক্ত করতে পারবো না। আরো একটি কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1991 সালের ভ্যাট আইন অনুযায়ী পণ্যদ্রব্য ক্রয়ের সময় যে ভ্যাট পরিশোধ করতে হয় তাকে ইনপুট ভ্যাট বলে, পক্ষান্তরে বিক্রয়ের সময় যে ভ্যাট আদায় করা হয় তাকে আউটপুট ভ্যাট বলে। নির্দিষ্ট সময়ান্তে ইনপুট ভ্যাট ও আউটপুট ভ্যাট সমন্বয় করা হয়। যদি আউটপুট ভ্যাট বেশি হয় তবে তা সরকারি পাওনা এবং উক্ত বেশি অংশ সরকারি কোষাগারে জমা দিতে হবে। পক্ষান্তরে ইনপুট ভ্যাট বেশি হলে তা সরকারের নিকট থেকে ফেরত পাওয়া যাবে কিংবা পরবর্তীতে সমন্বয় করতে হবে। আমরা জাবেদা করার ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষ্য করব যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের সাথে সচরাচর ভ্যাটটা দুইভাবে থাকতে পারে। এক, কখনো কখনো বলতে পারে ভ্যাট সহ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য, আবার কখনো কখনো বলতে পারে ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর ভ্যাট ধার্য করো। সেক্ষেত্রে আমাদের জাবেদার কোনো পরিবর্তন হবে না। দুই ক্ষেত্রে একই রকম জাবেদা হবে, কিন্তু ভ্যাটের টাকা নির্ণয়ের ক্ষেত্রে কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন জাবেদা নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে ফর ইনপুট ভ্যাট অন ওপেনিং স্টক, অর্থাৎ প্রারম্ভিক মজুদের সাথে অন্তর্ভুক্ত ইনপুট ভ্যাটের জন্য জাবেদা হবে ইনপুট ভ্যাট ডেবিট ওপেনিং স্টক ক্রেডিট। এরপর ফর ওপেন ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট and deposited VAT into VAT বাংলাদেশ ব্যাংক অন গভর্নমেন্ট ট্রেজারি, অর্থাৎ ভ্যাট চলতি হিসাব খোলা এবং বাংলাদেশ ব্যাংকে বা সরকারি ট্রেজারিতে ভ্যাট জমা দেওয়া হলে একই জাবেদা হবে, সেটি হচ্ছে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ অর ব্যাংক ক্রেডিট। এরপর পারচেজ অফ গুডস উইথ ভ্যাট, ভ্যাট সহ পণ্য ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট সহ পণ্য ক্রয়ের ক্ষেত্রে জাবেদা হবে পারচেজ অর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট input VAT debit cash or bank or accounts payable credit। নগদে বিক্রয়ের ক্রয়ের ক্ষেত্রে ক্যাশ ক্রেডিট, চেকে ক্রয়ের ক্ষেত্রে বা আমদানি করা হলে ব্যাংক ক্রেডিট, আর বাকিতে ক্রয়ের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপর পারচেজ অফ র ম্যাটেরিয়াল উইথ ভ্যাট, ভ্যাট সহ কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে র ম্যাটেরিয়াল অর পারচেজ ডেবিট ইনপুট ভ্যাট ডেবিট ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে ভ্যাটটা ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের সাথে দুইভাবে থাকতে পারে। এক, ভ্যাট সহ ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য। দুই, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর ভ্যাট ধার্য করো, সেক্ষেত্রে জাবেদায় কোনো এফেক্ট পড়বে না। এরপর পারচেজ রিটার্ন অফ গুডস অর র ম্যাটেরিয়াল, অর্থাৎ ক্রয়কৃত পণ্য বা কাঁচামাল ফেরতের ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পারচেজ রিটার্ন ক্রেডিট ইনপুট ভ্যাট ক্রেডিট। এরপর পারচেজ অফ অ্যাসেটস উইথ ভ্যাট, ভ্যাট সহ সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে পার্টিকুলার অ্যাসেটস ডেবিট ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে একটু লক্ষ্য করো, ভ্যাট সহ বলার পরও কিন্তু আমরা ভ্যাটটা ভিন্ন দেখাইনি, অর্থাৎ শুধুমাত্র পণ্য ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে ভ্যাটটা ভিন্ন দেখাতে হবে। এরপর পারচেজ অফ সাপ্লাইজ ফর অফিস ইউজেস, অফিসের ব্যবহারের জন্য সরবরাহ দ্রব্যের ক্ষেত্রে সাপ্লাই ডেবিট ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপর সোল্ড গুডস উইথ ভ্যাট, ভ্যাট সহ পণ্য বিক্রয়ের ক্ষেত্রে ক্যাশ অর ব্যাংক অর অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট সেলস পুট ভ্যাট আউটপুট ভ্যাট ক্রেডিট। এরপর
ফর রিটার্ন অফ গুডস বিক্রিত পণ্য ফেরতের ক্ষেত্রে সেলস রিটার্ন ডেবিট, আউটপুট ভ্যাট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এই জায়গাটা একটু প্রিন্টিং মিস্টেক আছে, এদিকে অ্যাকাউন্টস রিসিভেবল হবে। এরপর সর্বশেষ আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রিটার্ন সাবমিট at the end of period after adjusting the input VAT and output VAT, অর্থাৎ হিসাব কাল শেষে ভ্যাট হিসাব সমন্বয় করে রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে। রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে আমরা দুটি জাবেদা নিয়ে আলোচনা করব। ফর ইনপুট ভ্যাট, ইনপুট ভ্যাটের ক্ষেত্রে আমার জাবেদা হবে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ইনপুট ভ্যাট ক্রেডিট, এবং দ্বিতীয়টি হচ্ছে ফর আউটপুট ভ্যাট, আউটপুট ভ্যাটের ক্ষেত্রে জাবেদা হবে আউটপুট ভ্যাট ডেবিট, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীরা, এই তো হলো আমাদের ভ্যাট সংক্রান্ত প্রয়োজনীয় জাবেদা। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখলে আর আশা করি তোমাদের জাবেদা সংক্রান্ত কোনো সমস্যা থাকবে না। আর প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যেন পরবর্তীতে যে কোনো অধ্যায়ের সহজ কোনো সমাধান পেতে তোমরা খুব সহজে নোটিফিকেশন আকারে জানতে পারো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।